ভারতীয় ক্রিকেটের সভ্য অনেক রকম জয় দেখেছি, বাট এটা কিন্তু একটা সেন্সেশনাল, একবার ডিফারেন্ট। তুমি দেখো, বৃষ্টিও কিন্তু ভারতকে রুখতে পারলো না। দুদিন, আড়াই আড়াই দিন মতন ধরো বৃষ্টি টানা চলেছে আমাদের গাঙ্গেয় উপত্যকা জুড়ে। একটা বৃষ্টির আবহাওয়া ছিল, আমরাও তার ভুক্তভোগী ছিলাম। কিন্তু সেখান থেকে একেবারে বলা যেতে পারে বাঘ যেমন ওত পেতে থাকে, আমি যতটুকু সময় পাবো তার মধ্যে ম্যাচটা চাই। হুম। মানে শুধু শুধু বৃষ্টি নয় সাইফ, বৃষ্টি বৃষ্টি এবং কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন অর্থাৎ উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্তর্গত কানপুরের যে গ্রিন পার্ক মাঠ, এই মাঠটা যদি ইউপিসি এর আন্ডারে থাকতো তাহলে হয়তো তৃতীয় দিন চতুর্থ দিনের খেলাও হতো, কিন্তু কর্পোরেশনের হাতে মাঠটা ছিল এবং দুদিকে টালবাহানা, মাঠের ড্রেনেজ সিস্টেম খারাপ, যার জন্য ওয়েট আউটফিল্ডের একদম জন্যও একদম, কিন্তু খেলাটা নষ্ট হয়েছে। তো যাই হোক, হয়তো একটা সেটা দিন নিয়ে বেশি পাওয়া যেত। বিসিসিআই ভাববে ভবিষ্যতে এই ভেন্যুতে কোনো হুম। টেস্ট ম্যাচ দেওয়া হবে কিনা। কিন্তু মানে যা দেখালো কিন্তু রোহিত বাংলাদেশ কি শর্মার ভাববে টিম, এই মাঠে খেলবো আর কখনো কিনা? বাংলাদেশকে টেস্ট খেলতে দেওয়া উচিত। 2001 সালে শুরু করেছে একটা দেশ টেস্ট খেলা। আহ, আজকে এটা 2024, 23-24 বছর হয়ে গেল। মানে মানে ওই মা মাসিমার ওই সেই এক কথা যে যার হয় না নয়, তার হবে না 90। মানে ধরো, একটা মানুষের জীবনে শৈশবের দশা আছে, কৈশোর দশা আছে, 18 বছর পেরোলে তার ইউথ আসে, যৌবন আসে। মানে আহ, বাংলাদেশ হচ্ছে তার শৈশব দশা ঘুরছে না। একটা ছোট্ট তথ্য দিয়ে দিচ্ছি। এই কানপুর টেস্টে হারার আগে বাংলাদেশের একটা বিরল রেকর্ড ছিল। রেকর্ডটা কি? বাংলাদেশ ছিল একমাত্র টিম যারা বৃষ্টিতে প্রথম দুদিনের খেলা না হওয়ার পরেও, কিংবা তার পরের দুদিনের খেলা না হলেও হেরে গেছিল। সেইবার দুবার প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। বাংলাদেশ তৃতীয় টিম মানে হিসাবে হারার জন্য রেকর্ড, যত বাংলাদেশ। রেকর্ড বুকের নাম হচ্ছে হারার জন্য। তাই পাকিস্তানের বিরুদ্ধে জিতলো, যেটা যেটা নিয়ে বাংলাদেশের জনমানস, বিভিন্ন ইউটিউবাররা আবার নানানভাবে দেখছিলাম যে পাকিস্তানকে হারিয়েছে হারিয়েছে। আসলে মেন কথা যে পাকিস্তান টেস্ট ক্রিকেটটা খেলতেই ভুলে গেছে, এটাই বোঝানো যাচ্ছে না। পাকিস্তান টেস্ট ক্রিকেট না, পাকিস্তান ক্রিকেটটা ক্রিকেটটাই খেলতে খেলতে ভুলে ভুলে গেছে। গেছে, ক্রিকেটটাই পাকিস্তান খেলতে ভুলে টিমে কোনো আইকন নেই। ক্রিকেটের চর্চা চলে গেছে। মানে পাকিস্তান টিম এমন একটা টিম যে টিমের ক্যাপ্টেন হয়তো মানে সবচেয়ে, মানে আমি কি বলে, গবেট শব্দটা মানে বলা উচিত না বাবর আজমকে, কিন্তু বাবর আজম খুব বাজে ক্যাপ্টেন, খুব নেগেটিভ মাইন্ডসেটের ক্যাপ্টেন। দলটার মধ্যে কিছু নেই। সেই দলটাকে অবশ্যই বাংলাদেশে হারানোর কৃতিত্ব আছে, কেননা দ্বিতীয় টেস্টে আমরা দেখেছি একটা সময় 26 রানে 6 উইকেট হয়ে গেছিল। সেখান থেকে লিটন দাসের সেঞ্চুরি এবং তারপরে বাংলাদেশের কামব্যাক। কিন্তু বারবার করে সিরিজ শুরুর আগেও আমরা বলেছি, এখনও বলছি, পাকিস্তানের ক্লাস ভারতীয় দলের ক্লাস অনেক আলাদা। আজকে একদম বাংলাদেশ তাই। টিম টেস্ট সিরিজ হেরে যাওয়ার পরেও এখনো কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে T20 সিরিজে নাকি বাংলাদেশ দেখে নেবে। তার কারণ ভারতের যে প্রথম সারির ক্রিকেটাররা বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা ইতিমধ্যেই T20 ফরম্যাট থেকে অবসর নিয়ে ফেলেছেন। বাকি যারা রয়েছেন, যেমন যশস্বী জয়সওয়াল বলো, ঋষভ পান্ত, জসপ্রীত বুমরা, না, রাহুল, এদেরকে কে বোঝাবে শুভমন যে গিল, ভারতের জার্সি এদেরকে পরে? বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় যে দলটা বাছা হয়েছে, তাই সত্যি কথা বলছি যে যদি পুরো খেলা হয় না, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে বাংলাদেশের। মানে দুঃখটা কার আছে, বাংলাদেশের তো? বাংলাদেশে দুঃখ আছে। আমার কথা হচ্ছে ভারতের এই স্কাই ব্লু জার্সি পরে যেই বা যারাই মাঠে নামুক, তারাই হচ্ছে ক্লাস এবং তারাই হচ্ছে কিন্তু প্রথম সারি। এখানে কোনো দ্বিতীয় সারি বলে কিছু নেই। কেননা ভারতের প্রথম দ্বিতীয় দল যদি বাদ দেওয়া যায়, যদি ভারতের সি টিম তারাও যদি খেলতে নামে, তারা কিন্তু ভারতীয় হিসাবেই খেলবে এবং ঠিক যে খেলাটা খেললে দল জেতে, ঠিক সেটাই হবে। বাংলাদেশ তো তাদের সো কল্ড 5 জন লেজেন্ড, তারা কি করেছে নাকি ক্রিকেটকে কি দিয়েছে আমি জানি না, কোন রেকর্ড বুকে তাদের কি নাম না, আছে কি দিয়েছে হয়েছে। হয়তো তাদের যাই ঘরের হোক, মাঠে, তাদের ঘরের মিরপুরের মাঠে দিয়েছে। মিরপুরের টেলার কিন্তু মেড উইকেট, আর জিম্বাবুয়ে ধানক্ষেত ধানক্ষেত। ধানক্ষেত বলো, আচ্ছা, আমি উইকেট আর বলো, একটা জিনিস হোয়াট এভার জিজ্ঞেস ইট করছি, ইজ। বাংলাদেশের ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য হ্যাঁ, দলীপ ট্রফি বা ইরানি ট্রফিতে কি সুযোগ দেওয়া উচিত? সিরিয়াসলি বলছি, বাংলাদেশ ক্রিকেটের যা অবস্থা, অন্তত ডেজ ক্রিকেটে, মানে মাল্টি ডেজ ক্রিকেটের, তাতে এই মুহূর্তে ইরানি ট্রফির ম্যাচ চলছে, বম্বে ভার্সেস রেস্ট অফ ইন্ডিয়া।
বম্বে বা রেস্ট অফ ইন্ডিয়া। বম্বে টিমটাতে কিন্তু যশস্বী জয়সওয়াল নেই, রোহিত খেলছে শর্মা না। নেই, সরফরাজ খানকে ছেড়ে দেওয়া হয়েছে, মুশির খান ওর ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, এই কয়েকটা প্লেয়ার কিন্তু নেই। তারপরেও বম্বে, কর্ণাটক, আমাদের বাংলা দল, দিল্লি, হরিয়ানা গত কয়েক বছরে খুব ভালো করছে, বিদর্ভ, এইসব দলগুলোর বিরুদ্ধেও বাংলাদেশ পারবে না। হয় ছ মানে একেবারে হয় হোস্ট, ছ মানে পয়েন্টে হারবে, হোস্ট আর থেকে না বলছে হলে না, জোশ 3 থেকে পয়েন্ট বলছে। নিয়ে চলে যাবে। আমি 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 খুব ভাবনা চিন্তা করে বলছি। আমি তোমার একটা ঘটনা বলছি, দর্শকরাও নিশ্চয়ই একমত হবেন। বাংলাদেশ সিরিজটা হারতই, এটা বাংলাদেশিরাও জানতো। মানে কিভাবে হারতো সেটা ব্যাপার। কি হবে হারতো সেটা ব্যাপার। একটা ক্যাপ্টেনের মিনিমাম অ্যাপ্লিকেশন নেই। কালকে যখন রোহিত, ঋষভ পান্ত কালকে ক্যাপ্টেন্সি করে দিয়েছে, কালকে এই ডান দিকে দাঁড়িও না, বাঁ দিকে যাও, এই তো কালকে যখন এটা তো ভাইরাল হয়েছে। ইন্ডিয়া যখন মানে পুরো মার্কাটারি ক্রিকেট খেলছে, আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি কোনো ব্যাটসম্যানকে চাপে রাখার প্রথম কৌশল হলো ক্লোজিংয়ে ফিল্ডিং রাখো, একদম যাতে সিঙ্গেলস না পায়। তাই। সেখানে নজমুল হাসান শান্ত, যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত কিংবা KL রাহুল, বিরাট কোহলি এরা যখন ব্যাট করছিলেন, তখন ডিপে ফিল্ডিং পাঠিয়ে দিচ্ছেন। অন্তত 7জন ফিল্ডার গোটা মাঠ জুড়ে লং অন বাউন্ডারি, লং অফ, ডিপ মিড উইকেট, ডিপ স্কোয়ার লেগ, অর্থাৎ বাউন্ডারিতে রয়েছেন। এখানে দেখা যাচ্ছে পরিষ্কার KL রাহুল, বিরাট কোহলি রিস্ক নিচ্ছেন না, দরকার নেই, সিঙ্গেলসের উপর দিয়ে খেলছে। তাহলে সিঙ্গেলসটা কেন আটকাবেন? এটা একটা ক্যাপ্টেন্সির মানে বিশাল বড় নেগেটিভ পয়েন্ট। আর হচ্ছে ব্যাটিং, এই ব্যাটিং দেখা যায় না। না, আমরা এই শোটা করছি একটাই কারণ আমরা তো বাঙালি, হুম মানে আমাদের তো বাংলা ভাষা লিখতে হচ্ছে, হুম। কিছু তো আমাদের গায়ে এসে পড়ছে। না, আমাদের গায়ে এসে পড়ার তো কথা নয়। পড়ার কথা না নয়। না, কেন পড়বে? যারা বোঝার তারা বুঝবে। যারা বোঝার তারা বুঝবে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভারতের এই খেলাটা খেলতেই হতো, খুব হুম। ক্রিকেটীয় যুক্তিতে এই খেলাটা খেলতে হতো, কেননা বাংলাদেশের বিরুদ্ধে তো সিরিজ জয়টা ব্যাপার না, ভারতকে তো অঙ্কটা অনেক বড়। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ গত দুটো টার্ম একেবারে ফাইনালে গিয়ে পরাজিত হওয়া, এবং খুব নাকের কাছ থেকে কানের কাছ থেকে বেরিয়ে যাওয়া যেটা বলে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ তো আমাদের পাখির চোখও বলা ঠিক হবে না, আমাদের ওটাই লক্ষ্য, ওটাই মুখ্য, ওটাই বক্ষ। এখন সেখানে সামনে অস্ট্রেলিয়া সিরিজ রয়েছে, তার আগে নিউজিল্যান্ড আসবে এখানে। এই ম্যাচটা যদি ইন্ডিয়া ড্র করতো তাহলে কিন্তু পয়েন্টে অনেকটা পিছিয়ে যেত, এবং 10 পয়েন্টের সমীকরণটা পয়েন্টটা অনেক পিছিয়ে যেত এবং সমীকরণটা খুব নড়বড়ে হয়ে যেত। এই মুহূর্তে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে রয়েছে ভারত, 70-এর বেশি পয়েন্ট, প্রায় 71-এর কাছাকাছি পয়েন্ট রয়েছে। সেখানে 2 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া, 60 বা 62 একদম পয়েন্ট গায়ে রয়েছে, আছে। ছিল না। কিন্তু এই ম্যাচটা জেতার ফলে কি হলো, এই ইন্ডিয়া এখন শীর্ষে চলে গেল। এবং যেটা সুবিধা হয়েছে, এখন ইন্ডিয়ার কাছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে, যেটা লর্ডসে আয়োজিত হবে 2025 সালে, তার আগে ইন্ডিয়ার হাতে 8খানা টেস্ট ম্যাচ রয়েছে। এর মধ্যে 3টে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং 5টা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যদি ইন্ডিয়া, নিউজিল্যান্ড অত্যন্ত ভালো দল, একদম। বলে শ্রীলঙ্কার কাছে 77 রানে অল আউট হয়ে যাওয়ার পরেও বলছি, নিউজিল্যান্ড টিমটা কিন্তু যথেষ্ট ব্যালেন্স দল, এবং ভারত যদি 3-0 হারাতে পারে, এটা যথেষ্ট কঠিন, তাহলে কিন্তু অনেক খোলা মনে অস্ট্রেলিয়া উড়ে যাবে। অস্ট্রেলিয়ার সঙ্গে দেখো, খেলাটা অস্ট্রেলিয়ায় ভারত এর আগে মানে গত দুটো সিরিজ যদি আমরা 5-5 হবে না। গত দুটো সিরিজ যদি আমরা বলি, অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কার ট্রফিতে দুটোই ভারত জিতেছে। ঘরের মাঠে বর্ডার গাভাস্কার ট্রফি, সেটাও ভারত জিতেছে। পরপর 3টে বর্ডার গাভাস্কার ট্রফি ভারতের দখল, 3টে নয়, তার আগেরটাও ছিল, 4টে বর্ডার গাভাস্কার ট্রফি ভারতের দখলে রয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত 5-0 বর্ডার গাভাস্কার ট্রফি জিতে যাবে বা 4-1 জিতবে, এটা কিন্তু এত সহজে বলে যাওয়া যায় না। খুব ক্লোজ, হ্যাঁ, খুব ক্লোজ খেলা হবে, দারুণ কন্টেস্ট হবে। এবং সেই জন্য এই বাংলাদেশের বিরুদ্ধে 2-0 জয়, একদম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের টপে থাকা, এবং এই মুহূর্তে নিউজিল্যান্ডকে নিয়ে ভাবাটা খুব দরকার। যদি নিউজিল্যান্ড সিরিজটা 3-0 হয়ে যায়, তাহলে কিন্তু ভারতকে ফাইনাল খেলতে কেউ আটকাতে পারবে না। এবং সাইফ, অনেকে ভারতীয় দলকে নিয়ে কটাক্ষ করেছে যে ফাইনালে গিয়ে হেরে যায়। আমি বলবো, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই যে সার্কেলটা, পরপর দুবার ফাইনাল খেলাও কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, কেউ পারেনি। কিন্তু নিউজিল্যান্ড প্রথমবার ফাইনাল খেলেছিল, এই মুহূর্তে নিউজিল্যান্ড টিমটা 6 নম্বরে রয়েছে। ভারতের যে ধারাবাহিকতা, তুমি যদি ইদানিং সময় যদি আইসিসি টুর্নামেন্ট গুলো তো দেখো, ভারত কত সহজে সেমিফাইনালে ফাইনালে পৌঁছচ্ছে।
সেটা কিন্তু পৃথিবীর আর কোনো দেশের কিন্তু না, সেই ধারাবাহিকতা সেই নেই। ধারাবাহিকতা নেই। এই কারণেই কিন্তু ভারতবর্ষ পৃথিবীর ১ নম্বর দল ক্রিকেটে। গৌতম গম্ভীরের অন্তর্ভুক্তি কি এই রকম পজিটিভ ক্রিকেট খেলার একটা বড় কারণ বলে তোমার মনে হয়? দারুণ। মানে এবং মনে হয় না গৌতম গম্ভীরের স্ট্র্যাটেজিটাই তাই ছিল, এবং পরিষ্কারভাবে এটা এখানে হয়তো দ্রাবিড় থাকলে অন্যরকম খেলা হতো হয়তো বা। হতেই পারে। রাহুল দ্রাবিড় হয়তো এতটা রিস্ক নাও নিতে পারতেন, আবার কে জানে না, নিতে পারতেন। রাহুল দ্রাবিড় না, আসলে জয়ের গন্ধ পাওয়াটা একটা ব্যাপার ছিল। রাহুল দ্রাবিড় তার ক্যাপ্টেন্সি কেরিয়ারে একাধিক ম্যাচ দেখেছি যেখানে ইন্ডিয়া হয়তো জিততে পারতো, কিন্তু রাহুল দ্রাবিড় অ্যাজ এ ব্যাটার হিসেবে হয়তো হয়তো ভেবেছেন যে না, ম্যাচটা ড্র করিয়ে দেবো, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। কিন্তু এখানে আমার কোথাও গিয়ে বারবার করে মনে হয়েছে, এটা ব্যক্তিগতভাবে একেবারেই আমার মতামত, যে রাহুল দ্রাবিড় যদি কোচ হিসেবে থাকতেন এই সিরিজটাতে, তাহলে হয়তো ইন্ডিয়া টিম এতটা এগ্রেসিভলি ব্যাট করতো না। গৌতম গম্ভীর কিংবা এর আগে রবি শাস্ত্রী থাকলেও এই 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 এগ্রেসিভ মানসিকতাটা দেখাতো। তার কারণ এটা দেখানোর দরকার ছিল। এটা শুধু বাংলাদেশকে বার্তা দেওয়া না, বাংলাদেশ নেহাতই একজন প্রতিপক্ষ। এটা বার্তাটা দেওয়া আরো বিগার প্রসপেক্টে, দেখো আমরা এই ব্র্যান্ড অফ ক্রিকেটটা খেলতে পারি। ঠিক তো। আমরা এটা পারি। ৩৫ ওভারে ২৮৫ রান, দ্রুততম ৫০, দ্রুততম ১০০, দ্রুততম ১৫০, দ্রুততম ২০০, দ্রুততম ২৫০। রেকর্ডের ফুল জুড়ি। এটা কেউ পারেনি। ৩ ওভারে ৫০, ২ ওপেনার মিলে এটা রেকর্ড করেছেন রোহিত এবং যশস্বী জয়সওয়াল। দেখো, মারবে বললেই তো মারা যায় না, ভাবনা চিন্তা করা এক জিনিস, সেটাকে মাঠে গিয়ে ইমপ্লিমেন্ট করাটা আলাদা জিনিস। তুমি দেখেছো লাস্ট, তোমার কখনো মনে পড়ে যে কোনো ক্যাপ্টেন প্রথম দুটো বল ফেস করছে এবং লং অনের উপর দিয়ে ৬ মারছে, ঠিক। এবং পেস বোলারকে পরপর ৩টে। না, পরপর দুটো মেরেছে। দুটো। এটা মানে লাস্ট ১০-১৫ বছরে কোথাও দেখা গেছে? নেভার। ভারত এই যে ক্রিকেটটা খেললো, এটা ব্র্যান্ড অফ ক্রিকেট এবং বুঝিয়ে দিল আমরা কি। না, একেবারেই তাই। আমরা কি, এবং এখান থেকেই লাইনটা শুরু হবে। মেনে নিন, মেনে নিতে হবে ভারতীয় ক্রিকেট এবং ভারতবর্ষের ক্রিকেট পৃথিবীর ১ নম্বর। এবার ২, ৩, ৪, ৫, ৬ আপনারা সাজিয়ে নিন। এবং আইসিসিকে অনুরোধ, আপনারা আফগানিস্তান, আয়ারল্যান্ড এই টিমগুলোকে বেশি করে টেস্ট ম্যাচ খেলার সুযোগ দিন। একদম বাংলাদেশকে কম। মানে বাংলাদেশকে ওয়ানডে টি-20 এবং এই টেস্ট ওদের কাছ ক্রিকেটের থেকে টেস্ট ক্রিকেটের স্ট্যাটাসটা কেড়ে নেওয়া উচিত। যে সেন্স, লাল বল, সাদা একদম। ড্রেসের যে একটা সম্মান রয়েছে, সেটা বাংলাদেশ ক্রিকেট দল সেটা করতে জানে না। এখনো শিখুক, ওরা নেট প্র্যাকটিস করুক, এখনো অনেক বাকি, অনেক রকম ভাবে। এবং আইসিসি তো গোটা পৃথিবী জুড়ে ক্রিকেটের ডেভেলপমেন্ট করার আপ্রাণ চেষ্টা করেন, যাতে এই কিছু দেশের বাইরে যেন অনেক দেশ যেন আরো ভালো খেলে, তাহলে ক্রিকেটের কম্পিটিশনটা বাড়বে। যেটা তো দীর্ঘদিন ধরে সেই জগমোহন ডালমিয়া বলুন তার আগের আমল থেকে চলছে, কিন্তু সেই চলাটা এখনো পর্যন্ত শেষ হয়নি। সেই কারণেই বলছি যে বাংলাদেশের ক্রিকেটের এখনো অনেক কিছু শেখা বাকি আছে, যেগুলো কোনো দরকার নেই। হাথুরে সিংহা বলুন বা আগে যে সমস্ত ডেভ হোয়াটমোর এসব কোচ হয়ে এসছেন বোধহয় বাংলাদেশে, ভারত থেকে কোচ নিয়ে যাক না। আমাদের না, গেছিল তো, ওয়াসিম জাফর ছিলেন মাঝের সময়টায়, ছিলেন। কোচিং করান, উন্নতি হবে না, তার কারণ হচ্ছে মানসিকতা যদি এই হয় যে আমি মিরপুরে ধান ক্ষেত বানিয়ে টেস্ট ম্যাচ জিতবো, ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের মতো দলকে, মাঝে মধ্যে অস্ট্রেলিয়াকেও হারাবো, তাহলে কিন্তু কার্যসিদ্ধি হবে না, তাহলে কিন্তু ব্রডার প্রসপেক্টে ভাবতেই পারবে না। আজকে এই সিরিজে একটা আই ওপেনার ছিল। আই ওপেনার কি ছিল তুমি ভাবতে পেরেছো? লাস্ট ১০ বছরে কোনো ভারতের ক্যাপ্টেন ৩টে পেস বোলার খেলিয়েছে নিজের ঘরের মাটিতে, ভাবাই যায় না। সৌরভ গঙ্গোপাধ্যায় করেননি, রাহুল দ্রাবিড় করেননি, বিরাট কোহলি তো স্পিন বোঝাই করে নামতেন। তোমার বড্ড প্রিয় মোহাম্মদ আজহারউদ্দিন, তিনি তো পারলে 5টা স্পিনার নিয়ে খেলতেন, 3টে স্পিনার নিয়ে খেলছিলেন, পিচও সেরকম ছিল। রোহিত কিন্তু এটা এই জিন্সটা ব্রেক করলেন। 3টে পেস বোলার, তিনি অনায়াসে আকাশদীপকে ড্রপ করে কুলদীপ যাদবকে খেলাতে পারতেন কিংবা অক্ষরকে খেলাতে পারতেন, এটা কিন্তু করেননি। মানতে হবে। এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলোই একটা টিমকে অন্য জায়গায় নিয়ে যায়। কেএল রাহুল, এত সমালোচনা হয়েছে, কেএল রাহুল কিন্তু আনসাং হিরো অফ দ্য সিরিজ। ও কিন্তু এই সিরিজটা খুব ভালো খেলেছে, যতটুকু এবং দরকার বিদেশে করার। কেএল রাহুলের পারফরমেন্স ভালো, দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি আছে, অস্ট্রেলিয়াতেও সেঞ্চুরি আছে। কে জানে না কেএল রাহুল অস্ট্রেলিয়ায় গিয়ে একটা ভালো ইনিংস খেলে দেবে, এবং মিডল অর্ডারে কেএল রাহুল থাকা মানে একটা বিশাল বড় একটা অ্যাডভান্টেজ পাওয়া। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, তাহলে এটুকুই থাকলো। আর বাংলাদেশের মধ্যে থাকলো। বাংলাদেশের মধ্যে থাকলো। সঙ্গে থাকবেন। হাসছো?
হাসি তো পাচ্ছে ভাই, কমেন্ট কেননা বক্সে যদি লেখা থাকে ঘুটে সকাল পড়ে থেকে গোবর আসে। সকাল থেকে না কাল থেকে আমি তোমাকে সব্যসাচী একটা কথা বলি। কালকে আমি বিশেষ কারণে ফুটবলের একটা ম্যাচে ছিলাম, হুম, ফুটবলের একটা ম্যাচে তার ছিলাম, জন্য তুমি আমার ফোনও ধরোনি। ফোন ধরিনি এবং ও রাতে আমাকে জিজ্ঞেস করেছো হ্যাঁ, ভারতীয়টা কি করলো। আমি তো বিশ্বাস করো প্রেস বক্সে বসে এক ফুটবলের মধ্যে চলুক, আমি তো ভাই ক্রিকেটের দিকে মশগুল। কারণ এই যে খেলাটা, যে ভারত ব্যাট করতে নেমে যে ঝোড়ো ইনিংস শুরু করলো, মানে আনবিলিভেবল, এটা বাদ দিয়ে পৃথিবীর অন্য কিছু সম্ভব না। নমস্কার, ভালো থাকবেন। আচ্ছা ভালো কথা, শেষ কথা বলে দিই, বাংলাদেশ কিন্তু টেস্টে চতুর্থ দিন দ্বিতীয়বার ব্যাট করতে নেমেছিল। হ্যাঁ, ভাবা যায়, ভাবা যায়। যাই হোক, আমরা আমাদের মতো চলি, ভারতীয় ক্রিকেট এনজয় করুন, আর বাংলাদেশ বাংলাদেশের মতো থাকুক, ট্রোলিংয়ে থাকুক, নানান রকম কি বলবো মানে ভুলভাল ভিডিও বানিয়ে থাকুক, আর ক্রিকেট মাঠে কে সেজদা করলো কে করলো না এই নিয়ে ব্যস্ত থাকুক। সাকিব আল হাসানকে নিয়েও ব্যস্ত আমরা থাকুক, আমরা ক্রিকেটটা খেলি। সাকিবকে নিয়েও ব্যস্ত থাকুক। হ্যাঁ, সাকিবকে নিয়ে ব্যস্ত থাকুক, আমরা ক্রিকেটটা খেলি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। extra time